অন্যরা পরীক্ষায় ভালো নম্বর পেয়েছে, আমি পরীক্ষায় ভালো নম্বর পেতে পারিনি। এই চিন্তা ভাবনাকে দূরে সরিয়ে আমাদের প্রত্যেকের উচিত যে আমিও কোনো না কোনোভাবে পরীক্ষায় ভালো নাম্বার পাবো। আর এই মানসিকতাকে সামনে রেখেই আমাদের প্রত্যেকের উচিত যে ক্লাসগুলি ভালো করে লক্ষ্য করা এবং ভালো করে ক্লাসগুলিকে শোনা। যদি আমরা ভালোভাবে শুনি তাহলে অবশ্যই পরীক্ষায় একটা ভালো ফল করতে পারবো। আমাদের আজকের যে ক্লাসটা সেটা হলো যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, দশম শ্রেণীর পার্ট 2। তো আমি মোহনপুর অনিতা স্কুলের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের জানাই অভিনন্দন, এবং সেই মোহনপুর অনিতা স্কুলের পক্ষ থেকে যারা আমার মতো রয়েছে তাদেরকেও জানাই আন্তরিক অভিনন্দন। কারণ যারা আমার মতো মানুষ তারা অবশ্যই চেষ্টা করবে সামান্য নাম্বার পেয়ে হলেও যাতে আমরা সেই ক্লাসটা থেকে উত্তীর্ণ হতে পারি। আর যারা ভালো নম্বর পাবে তারা অবশ্যই আমার কথাগুলি মনোযোগ সহকারে শুনবে। তো আমাদের আজকের ক্লাসটা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা। এই যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার পার্ট 1-এ যুক্তরাষ্ট্র কি, যুক্তরাষ্ট্র সম্পর্কে বিভিন্ন আলোচনা এবং যুক্তরাষ্ট্র কিভাবে তৈরি হয়েছিল, প্রথম যুক্তরাষ্ট্র কোথায় ছিল, সেই সম্পর্কে আমি তোমাদের পার্ট 1-এ বলেছি। আজকে আমি তোমাদের পার্ট 2 অর্থাৎ যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় পার্ট 2 বোঝানোর চেষ্টা করব। তো পার্ট 2-তে আমি আজকে যে বিষয়টা তোমাদের বোঝাতে চলেছি সেটা প্রথমেই হলো যে সকল অর্থপূর্ণ পদ্ধতি অনুসরণ করে আমাদের দেশে সফলভাবে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা প্রবর্তন করা সম্ভব হয়েছে, সেই সকল পদ্ধতিগুলি সম্পর্কে আমি তোমাদের আজকে বুঝিয়ে দেব। এই পদ্ধতিগুলির মধ্যে তোমরা অবশ্যই মনোযোগ সহকারে কিন্তু ক্লাসটা লক্ষ্য করবে যে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা ভারতের মধ্যে যে পদ্ধতি অনুসরণ করে কি করেছিল, সফলতা অর্জন করেছিল, সেই পদ্ধতিগুলি কি কি ছিল। সেই পদ্ধতিগুলির প্রথমেই ছিল ভাষাভিত্তিক রাষ্ট্র গঠন। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে শুনবে এবং দেখবে যে সেই পদ্ধতিগুলির মধ্যে প্রথম পদ্ধতি ছিল ভাষাভিত্তিক রাজ্য গঠন। অর্থাৎ আমাদের দেশে গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার প্রথম এবং গুরুত্বপূর্ণ সমস্যা ছিল ভাষার ভিত্তিতে রাজ্য গঠন। ঠিক আছে, অর্থাৎ ভাষাকে কেন্দ্র করে রাজ্য গঠন। যেমন 1947 সালে ভারতের স্বাধীনতা লাভের সময় দেশের মানচিত্র থেকে দিকে তাকালে তুমি অবশ্যই দেখতে পাবে যে 2019 সালের ভারতের মানচিত্রের সঙ্গে তার অনেকটা পার্থক্য রয়েছে। অর্থাৎ 1947 সালে যখন ভারত স্বাধীন হয়েছিল সেই সময়ের ভারতবর্ষ এবং 2019-এর ভারতবর্ষ বা 2023-এর ভারতবর্ষ, 1947 সালে স্বাধীন হয়েছিল এবং 2023-এর ভারতবর্ষের মধ্যে অনেক পার্থক্য তোমরা লক্ষ্য করতে পারবে। অনেক রাজ্যের নাম, সীমানা ও আয়তন অনেকটাই বদলে গিয়েছে। ঠিক আছে, বর্তমানে অনেক নতুন রাজ্য সৃষ্টি হয়েছে এবং পুরনো রাজ্যের রূপরেখাও পরিবর্তন হয়ে গিয়েছে। তো আমরা এই গেল প্রথম যে ভাষার ভিত্তিতে কিভাবে। তারপর 1947 সালে ভারতে বেশ কয়েকটি পূর্ণ রাজ্যের সীমানা পরিবর্তন করা হয়েছে। যেমন একই ভাষাভাষী লোকেরা যাতে একই অঞ্চলে একই সাথে বসবাস করতে পারে সেটি নিশ্চিত করার উদ্দেশ্যেই নতুন রাজ্য গঠন করা হয়েছে। আবার কিছু রাজ্য ভাষার ভিত্তিতে সৃষ্টি না হয়ে আঞ্চলিক সংস্কৃতি, বিভিন্ন জাতিসত্তা বা বিশেষ ভৌগোলিক অঞ্চলের ভিত্তিতেও সৃষ্টি হয়েছিল। এর প্রকৃষ্ট উদাহরণ ছিল নাগাল্যান্ড, উত্তরাখণ্ড এবং ঝাড়খণ্ড। ঠিক আছে, যে রাজ্যগুলি এর প্রকৃষ্ট উদাহরণ ছিল, মানে ভাষার ভিত্তিতে বা বিভিন্ন অঞ্চলের ভিত্তিতে যেগুলিকে কি করা হয়েছিল ভাগ করা। যেমন ধরো নাগাল্যান্ড, তারপর ছিল কি, অবশ্যই তোমরা কথাগুলো মনোযোগ সহকারে কিন্তু শুনবে। ঠিক আছে, যখন ভাষার ভিত্তিতে হয়েছিল এমন একটা রাজ্য নাম লিখো,
তাহলে তোমরা অবশ্যই লিখবে নাগাল্যান্ড, উত্তরাখণ্ড এবং ঝাড়খণ্ড। তারপর আমাদের যে বিষয়টা এলো সেটা হলো ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের বিষয়টি কিছু সময়ের জন্য স্থগিত রেখেছিলেন বা রেখেছিল। দেখা গেল যে এই ভাষার ভিত্তিতে যে পুনর্গঠন হওয়ার কথা ছিল সেগুলি কিছু সময়ের জন্য স্থগিত রেখেছিলেন, কিন্তু দীর্ঘ অভিজ্ঞতার ভিত্তিতে এটা প্রমাণিত হয়েছে যে ভাষা ভিত্তিক রাজ্য প্রতিষ্ঠিত হলে দেশের আরও বেশি শক্তিশালী এবং ঐক্যবদ্ধ হবে। এই ব্যবস্থা দেশের শাসন ব্যবস্থার পরিচালনার আরও সহায়ক হবে। যদি রাজ্য ভাষার ভিত্তিতে রাজ্য গঠনের কথা যখন উঠেছিল তখন কিছুটা কি ছিল, সমস্যা হয়েছিল এবং অনেক রাজ্যগুলি বা অনেক দেশের রাজারা বলছিল যে ওই ভিত্তিতে যাতে রাজ্যগুলিকে গঠন না করা হয়। কিন্তু দেখা গেল কিছু সময় স্থগিতের পর অনেক যে রাজনৈতিকবিদরা তারা চিন্তা ভাবনা করে দেখলো যে না, যদি ভাষার ভিত্তিতে আমরা রাজ্যগুলিকে গঠন করি তাহলে রাজ্যটা আরো সহায়ক এবং কি হবে, শক্তিশালী হবে এবং ঐক্যবদ্ধ হবে। তারপর এলো ভাষা নীতি। ঠিক আছে, তাহলে তোমরা অবশ্যই দেখবে কোন সমস্যাটার পর কোন সমস্যাটা আসছে। অর্থাৎ তোমাদের যখন প্রশ্ন আসবে এবং তোমরা যখন গিয়ে দেখবে প্রশ্নটা আমার কমন পড়েনি, আমরা তো কমন প্রশ্ন দিয়ে দিই, অর্থাৎ আমাদের ব্যাচের মধ্যে যখন পড়াশোনা হয়, আমরা যখন আলাদাভাবে পড়াশোনা করাই তখন দেখা যায় যে আমরা অনেকগুলি প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদেরকে দিয়ে দিই, এই প্রশ্নগুলি থেকে কমন পড়ে যায়। বাট যদি এগুলি কমন না পড়ে তাহলে তোমাকে অবশ্যই দিতে হবে, আর দিতে হলে তোমাকে অবশ্যই ক্লাসটা মনোযোগ সহকারে শুনতে হবে। অর্থাৎ যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার যে পরবর্তী পদ্ধতি ছিল সেটা হলো ভাষা নীতি। ভারতীয় যুক্তরাষ্ট্রে দ্বিতীয় যে পরীক্ষাটির সম্মুখীন হয়েছিল, অর্থাৎ ভারত যুক্তরাষ্ট্রের যে দ্বিতীয় পরীক্ষাটির সম্মুখীন হয়েছিল, প্রথম পরীক্ষা তো হয়েছিল কি ভাষার ভিত্তিতে রাজ্য গঠন করতে গিয়ে বেশ সমস্যা দেখা দিয়েছিল, কিন্তু পরবর্তী সময়ে সেটাকে সংশোধন করে ভাষার ভিত্তিতে রাজ্য গঠন করা হয়েছে। এবার ভাষা নীতির যে দ্বিতীয় সমস্যাটি হয়েছিল সেটা হলো ভাষা নীতি। এই পরীক্ষাটির সম্মুখীন হয়েছিল, সেটি ছিল দেশের ভাষা নীতি। সংবিধানে কোনো একটি নির্দিষ্ট ভাষাকে জাতীয় ভাষার মর্যাদা দেওয়া হয়নি। যদিও হিন্দিকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, কিন্তু দেশের মাত্র 40% লোকের মাতৃভাষা হলো হিন্দি। সুতরাং অন্যান্য ভাষার সুরক্ষার জন্য নানা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাই হিন্দি ছাড়া আরও 21টি ভাষাকে সংবিধানে 8ম তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে। ঠিক আছে, অর্থাৎ ভারতে হিন্দি ভাষার লোক ছিল প্রায় 41%। তোমরা অবশ্যই মনে রাখবে, কিন্তু এই জিনিসটা তোমাদের প্রশ্ন আসতে পারে যে কত শতাংশ হিন্দি ভাষার লোক ছিল। প্রায় 41%। মানে সব ভাষা থেকে হিন্দি ভাষার লোক বেশি ছিল ভারতে, তাই হিন্দি ভাষাকে রাষ্ট্রীয় ভাষা হিসেবে মান্যতা দেওয়া হয়েছে। তাছাড়াও আরও 21টি ভাষাকে কি করা হয়েছিল, মান্যতা দেওয়া হয়েছিল বা সংবিধানে স্বীকৃতি দেওয়া হয়েছিল। তবে তোমরা অবশ্যই মনে রাখবে কিন্তু এই কথাগুলো, যে ভারতে যদি তোমাদের প্রশ্ন আসে কয়টি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছিল 5ম তফসিলে, তাহলে 22টি ভাষা হবে। একটা হবে কি হিন্দি, যার সংখ্যা ছিল প্রায় 41%। ঠিক আছে, তারপর দেখা গেল যে পরবর্তী সময়ে রাজ্যের বেশিরভাগ সরকারি কাজকর্মই দেখা গেল সেই রাজ্যের নিজস্ব সরকারি ভাষায় পরিচালিত হয়। মানে অন্যান্য রাজ্য যেগুলি ছিল বা অঞ্চলের ভিত্তিতে বা ভাষার ভিত্তিতে যে রাজ্যগুলি গঠন করা হয়েছিল। আমাদের সংবিধান অনুসারে সরকারি কাজে ইংরেজি ভাষার ব্যবহার 1965 সালে বন্ধ হওয়ার কথা ছিল। তবে অনেকে অহিন্দি ভাষী রাজ্য ইংরেজি ভাষাতেই সরকারি কার্যক্রম পরিচালনা করার পক্ষপাতী ছিলেন। এই দাবি তামিলনাড়ুতে যে আন্দোলন গড়ে ওঠে তা ক্রমে হিংসাত্মক রূপ ধারণ করে। অবশ্যই তোমরা কিন্তু মনে রাখবে যে ইংরেজি ভাষার ব্যবহার বন্ধ করার কথা হয়েছিল 1965-এ। শেষ পর্যন্ত বাধ্য হয়ে কেন্দ্রীয় সরকার ইংরেজি ভাষাকে
সরকারি ভাষার রূপে স্বীকৃতি প্রদান করেন। তারপর দেখা গেল যে তামিলনাড়ুতে এটা নিয়ে আন্দোলন শুরু হয়েছিল। তারপর শেষ পর্যন্ত সরকার বাধ্য হয়ে ইংরেজি ভাষাকেও সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন। তারপর আমরা দেখতে পাবো যে কেন্দ্র রাজ্যের মধ্যে যে সম্পর্ক, এই নিয়ে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে একটা সম্পর্ক গড়ে উঠেছিল, ঠিক আছে। তো সেই সম্পর্কগুলি কি ছিল? অর্থাৎ কেন্দ্র রাজ্য সম্পর্কের কাঠামোগত পুনর্গঠন করা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার কার্যকারিতাকে শক্তিশালী করার অন্যতম একটা মাধ্যম ছিল। ক্ষমতা বন্টনের সাংবিধানিক ব্যবস্থাপনা কিভাবে ফলপ্রসূভাবে কার্যকর হবে তা অনেকটাই নির্ভর করেছিল ক্ষমতাসীন দল এবং নেতৃত্ব যেভাবে ওই ব্যবস্থা অনুসরণ করে। অর্থাৎ যারা ক্ষমতায় আসবে, তবে অবশ্যই মনে রাখবে কিন্তু যে ওই জিনিসটা কিভাবে, অর্থাৎ যারা ক্ষমতায় আসবে, কেন্দ্র রাজ্য সম্পর্কে যে কাঠামোগত ক্ষমতায় আসবে তাদের প্রাধান্যটাই বেশি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু 1990-এর দশকে এ ধরনের ক্ষমতার অপব্যবহার উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। ওই সময়কালে দেশের অনেক রাজ্যে প্রচুর পরিমাণে আঞ্চলিক রাজনৈতিক দলের উত্থান হয়েছে। এই সময় থেকেই কেন্দ্রে জোট সরকার গঠনের যুগ শুরু হয়েছে। তাহলে তোমাকে যদি প্রশ্ন করে যে কখন থেকে কেন্দ্রে জোট সরকারের কি হয়েছে, কখন থেকে কেন্দ্রের জোট সরকারের গঠনের যুগ শুরু হয়েছে, তাহলে তোমরা অবশ্যই লিখবে 1990-এর দশক থেকে। তারপর এই অবস্থাটি ক্ষমতা বন্টনের নতুন সংস্কৃতির জন্ম দেয় এবং রাজ্য সরকারগুলোর স্বায়ত্তশাসনের অধিকার বুক রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পেতে শুরু করে, ঠিক আছে। তাহলে এইভাবে দেখা গেল যে এই যে দশক 1990-এর দশকে ক্ষমতার অপব্যবহারের উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছিল। এই অবস্থায় ক্ষমতা বন্টনের যে একটা নতুন সংস্কৃতির জন্ম দিয়েছিল, ঠিক আছে। তো তোমরা এতটুকু পর্যন্ত সুন্দরভাবে বুঝেছো। এবার যে পার্টটা আমি তোমাদের বুঝাচ্ছি, অর্থাৎ ওটার মধ্যে আরেকটা বিষয় যেটা আমি তোমাদের বুঝাচ্ছি সেটা হলো যে 2001 সালে, ঠিক আছে, অর্থাৎ তোমরা এইভাবেই আঞ্চলিক অর্থাৎ ভাষার ভিত্তিতে রাজ্য গঠন চলছিল। তারপর 2001 সালে দেখা গেল কি, জনগণনার প্রতিবেদন থেকে আমরা সাম্প্রতিক তথ্য পেতে পারি। প্রতিবেদনটিতে দেশের বিভিন্ন নাগরিকগণ মাতৃভাষা হিসাবে প্রায় 1500টি ভাষার কথা উল্লেখ করেছেন। আমি নিশ্চয়ই তোমাদের লিখে দিয়েছি, জানি না দেখা যাচ্ছে কিনা, তবু তোমরা আপনার চেষ্টা করবে এটাকে বোঝার জন্য, কিন্তু আমার কথাগুলোকে ভালো করে লক্ষ্য করবে। তাহলে কয়টা ভাষার কথা উল্লেখ করা হয়েছিল? প্রায় 1500টি ভাষার কথা উল্লেখ করেছেন। এর মধ্যে অনেকগুলি স্থানীয় ভাষাকে কিছু জনবহুল ভাষার অধীনে ভাগ করা হয়েছে, যেমন ভোজপুরি, মগধীয়, বুন্দেলখণ্ডি, ছত্তিশগড়ি, রাজস্থানী, ভিলি ইত্যাদির মতো বিভিন্ন ভাষা। তোমরা আবার সেই ভাষাগুলিকে ভালো করে বুঝে রাখো। ভোজপুরি, মগধীয়, ছত্তিশগড়ি, রাজস্থানী, ঠিক আছে, ভিলি ইত্যাদি। এরূপ বিভাজনের প্রায় 144টি জনবহুল ভাষার সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে 22টি ভাষাকে সংবিধানের 8ম তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা আমি তোমাদের আগেও বলেছি, ঠিক আছে। এইভাবে দেখা গেল প্রায় 114টি জনবহুল ভাষার সন্ধান পাওয়া গেছে, ঠিক আছে। প্রায় কয়টা ভাষা? 114টি জনবহুল ভাষা। তার মধ্যে 22টি ভাষাকে সংবিধানের 8ম তফসিলে স্বীকৃতি দেওয়া হয়েছে। যদিও জনসংখ্যার 41% মানুষের মাতৃভাষা ছিল হিন্দি, যারা দ্বিতীয় কিংবা তৃতীয় ভাষা হিসেবে গ্রহণ করেছে তাদের 41% হিন্দিভাষীর সাথে যুক্ত করলেও সেই সংখ্যা 50% অতিক্রম করে না। দেশের মাত্র 0.2% লোক মাতৃভাষা হলো ইংরেজি, মানে এবং ইংরেজিকে দ্বিতীয় কিংবা তৃতীয় ভাষা হিসেবে গ্রহণ করেছেন তাদের সংখ্যাও 11%-এর বেশি নয়। তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারলে যে হিন্দি ভাষা কিভাবে আসলো এবং হিন্দি ভাষাকে কেন রাষ্ট্রীয় ভাষায় গুরুত্ব দেওয়া হয়েছিল। কারণ
সমগ্র ভারতে প্রায় 41% বেশি মানুষ বা 41% মানুষ হিন্দি ভাষায় কথা বলতো। এই জন্য হিন্দি ভাষাকে রাষ্ট্রীয় ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল। তাহলে তোমাদের আরও একটি জিনিস আমি জানিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই মনোযোগ সহকারে লক্ষ্য করবে। আমার উচিত ছিল ওই জিনিসটাও তোমাদেরকে বোর্ডে লিখে দেওয়া, তবু আমি বোর্ডটা ছোট বলে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। যেমন ভারতের মধ্যে অসমীয়া ছিল 1.28% এবং বাংলা ভাষায় কথা বলে 8.11% মানুষ, এবং যে গুজরাটি ভাষা 4.48% মানুষ, হিন্দি ভাষায় কথা বলে 41.3% মানুষ, এবং অন্যান্য যে ভাষা মানে এখানে যে উল্লেখযোগ্য ভাষাগুলো যেমন তেলুগু ভাষায় কথা বলে 7.19% মানুষ, উর্দু ভাষায় কথা বলে 5.1% মানুষ। তাহলে দেখা গেল যে হিন্দি ভাষার পরে যদি কোনো ভাষা থাকে সেটা হলো আমাদের বাংলা ভাষা। তাই হিন্দি ভাষাকে রাষ্ট্রীয় ভাষা হিসেবে চিহ্নিত করা হয়েছে। তারপর রয়েছে বাংলা ভাষার স্থান, হিন্দি ভাষা, গুজরাটি, আরও অন্যান্য ভাষা, প্রায় 22টি ভাষা, প্রায় কেন 22টি ভাষাকে কি দেওয়া হয়েছে, স্বীকৃতি দেওয়া হয়েছে। তো আমি তোমাদের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় আজকে এতটুকুই বুঝালাম। নেক্সট আরেকটা পার্ট করে অবশ্যই তোমাদের আরেকটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ক্লাসটা কেমন হলো তা জানিয়ে অবশ্যই কমেন্ট করবে, কারণ তোমাদের কমেন্ট আমাকে পরবর্তী ক্লাস করতে উৎসাহ দেয়। যদিও তোমরা এরই মধ্যে অনেক কমেন্ট দিয়েছো, আমারও খুব ভালো লেগেছে যে তোমাদের কমেন্টগুলো পড়ে আমি আবার ক্লাসটাকে পরিবর্তন করতে পারি, কারণ আমার ক্লাসটার উদ্দেশ্য সকল গরিব মানুষকে সাহায্য করা এবং সকলে যাতে এই শিক্ষা ব্যবস্থাটাকে সহজ করে নিতে পারে, এটাই আমার উদ্দেশ্য। নমস্কার, সবাই ভালো থাকবে।